সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় রামপাল আপত্তি অনাপত্তি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হোসেন, মহাপরিচালক পাওয়ার সেল, এবং উপস্থিত আছেন অধ্যাপক বদরুল ইমাম, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং একদম ডান প্রান্তে উপস্থিত আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক শরীফ জামিল। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসি। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত। আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু, থাকছে না EVM, ব্রিফিংয়ে নির্বাচন কমিশন। আন্দোলনে ব্যর্থ দল নির্বাচনেও ব্যর্থ হবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপিকে আদালতে রেখে এদের দেশে কোনো নির্বাচন নয়, বললেন ফখরুল। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত দক্ষতা ও সততা বিবেচনায় নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। রামপাল বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, আবারও বললেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশের তথ্য উপাত্তে সন্তুষ্ট হয়ে আপত্তি প্রত্যাহার ইউনেস্কোর। এবং যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন জেলার শতাধিক গ্রাম প্লাবিত। টানা বৃষ্টিতে পদ্মার পানি বেড়ে শরীয়তপুরে ভয়াবহ ভাঙন। আলোচনার শুরুতেই আপনাদের তিনজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আমাদের হেডলাইনেও ছিল যে বলা হয়েছে যে ইউনেস্কো তাদের যে অনাপত্তি সেটি তুলে নিয়েছে, কিন্তু এর পাশাপাশি আমি যে বিষয়টিতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে ডয়েচে ভেলে তাদের একটা নিউজে তারা একটি হেডলাইন করেছে। সেটা হচ্ছে যে ইউনেস্কোর বক্তব্যে রামপালে অনাপত্তি কোথায়। রামপালে বিদ্যুৎ কেন্দ্র থেকে আপত্তি তুলে নিয়েছে ইউনেস্কো। পোল্যান্ডে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভা চলাকালেই সরকারের এমন মন্তব্যে চলছে তোলপাড়। সবার ভিডিও, এমনকি ইউনেস্কোর ওয়েবসাইটে প্রকাশিত সিদ্ধান্তেও নেই এমন কোনো তথ্য। এরকম অভিযোগ বাংলাদেশে যারা রামপাল বিরোধী আন্দোলন করছেন তারাও তুলেছেন। এই বিষয়ে আমি প্রথমে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। আমার সৌভাগ্য হয়েছিল যে ইউনেস্কোর এই কমিটি মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের একজন সদস্য যেতে, এবং আমি নিজে সেখানে উপস্থিত থেকেই সেদিন গত 5 তারিখে এই আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা সুন্দরবনের, সেটা আলোচ্য সূচিতে আলোচনা হয়েছে। এবং আপনি জানেন যে যে খসড়া যেটা প্রথম প্রণীত হয়েছে সেখানে মূলত 3টি বড় ছিল। সেটা ছিল, একটা ছিল যে পশুর নদীতে ড্রেজিং কার্যক্রম, সেটা প্রপার্টির জন্য ক্ষতিকর হবে, সেটা এভাবে করা যাবে না। রামপালকে অন্যত্র সরিয়ে নিতে হবে। রামপাল সহ অন্য সকল ইনফ্রাস্ট্রাকচার বন্ধ রাখতে হবে যতদিন পর্যন্ত এসসি এটা কমপ্লিট হবে, এবং এসসি এর ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে করা। যদিও সেখানেও একটু কনফিউশন আছে, একদিকে বললাম যে রিলোকেট করা, আরেকদিকে বললাম যে বন্ধ রাখা। যাই হোক, তৃতীয় যেটা ছিল সেটা হলো যে এই সমস্ত কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সুন্দরবনকে এন্ডেঞ্জার লিস্টে নিয়ে আসা। তো এই ঘটনাগুলো শুরু হয়েছে অনেক আগে থেকে। আপনি জানেন যে 2016 সালের মার্চে যে RMM রিঅ্যাক্টিভ মনিটরিং মিশন এসেছেন, ওনারা এখানে এসেছেন, এসে কারো সাথে কথা বলেছেন, এবং ওনারা একটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টে এই কনসার্নগুলো ছিল, এবং সেটা আমরা দেখেছি যে কিছু অসম্পূর্ণ তথ্য, কিছু অনুমান ভিত্তিক বিভিন্ন জন থেকে পাওয়া, যারা দিয়েছে আর কি, অনেকটা অনুমান ভিত্তিক, এবং কিছু বিভ্রান্তিকর তথ্য ছিল। আবার আমাদের দিক থেকেও কিছু অসম্পূর্ণ কাজ ছিল, কারণ আসলে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা তখনও সেভাবে পরিপক্কতা অর্জন হয়, যেমন টেন্ডার ইভ্যালুয়েশন কমপ্লিট হয় নাই, কন্ট্রাক্ট সাইন হয় নাই। সেই কারণে তারা যেগুলো আমাদের কাছে চেয়েছে অনেক কিছু আমরা তখন দিতে পারিনি। পরবর্তীতে এই প্রতিবেদন পেয়ে আমরা যেই ওয়ার্ল্ড হেরিটেজ
সেন্টার তাদের যে প্রতিবেদন বা তাদের যে চাহিত যেসব তথ্য যেগুলো আমরা দিয়েছি, টাইম অ্যান্ড এগেইন আমরা আমাদের সাথে দেখা হয়েছে, সেই সবের ভিত্তিতেও তারপরে যখন এই প্রস্তাবটা আসলো, আসার পরে আমরা আবার আমাদের অবস্থানগুলো আমরা ক্লারিফাই করার চেষ্টা করেছি এবং এরই ফলশ্রুতিতে যে 21 সদস্য বিশিষ্ট যে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, এখানে একটা জিনিস বলে রাখি যে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার আর ওয়ার্ল্ড হেরিটেজ যে কমিটি, ইউনেস্কো কমিটি, এই কিন্তু কমিটিগুলো হলো 21টা সদস্য রাষ্ট্র মিলে এই কমিটি। সেন্টার একটা সেক্রেটারির মাধ্যমে সেন্টার চলে, সুতরাং এই সদস্য রাষ্ট্রগুলোর কিন্তু এই কমিটি এই সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে এবং সেখানে যে খসড়া এজেন্ডাটা হয়, প্রস্তাবিত হয়, সেখানে এই 3টা জিনিস ছিল। পরবর্তীতে আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত পেয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক, টার্কি, তারা একটা সংশোধিত প্রস্তাব পেশ করে, যা এটা ওয়াজ ভেরি মাচ ফেভারেবল টু আস, বা আমরা যেভাবে আমরা চিন্তা করেছি সেভাবে। যেমন সেখানে আসলো যে আপনার যে প্রথম যদি ড্রেজিং এর কথা বলি, যে ড্রেজিংটা আমাদের দেশের মতো একটা লোয়ার রাইপেরিয়ান কান্ট্রির জন্য ড্রেজিং ইজ এ মাস্ট, কারণ সোর্সেস হিমালয়ান রিভার এবং আমার আপার এপ্রন থেকে যাব। আমি এই জায়গাটাতে আসতে যাচ্ছি, সেটা আমি শেষ করে দিচ্ছি, কিন্তু আমি ওই জন্য ফরমেশনটা বলতেছি যে কোথায় বিভ্রান্তিটা থাকার কোনো কারণ নাই। সো ড্রেজিংটা বলা হয়েছে যে ইআইএ যথোপযুক্ত ইআই করে আমরা ড্রেজিং করতে পারবো। সো ড্রেজিং এর উপর থেকে একটা গেল। সেকেন্ড যেটা ছিল যে রামপাল সহ যে কোনো ইনফ্রাস্ট্রাকচার সেটা করা যাবে না। পরবর্তীতে এটা ডিলিট হয়ে আসছে যে এরপর থেকে এসিএ হওয়ার আগ পর্যন্ত এরপর থেকে আর কোনো ইনফ্রাস্ট্রাকচার করা যাবে না, লাইক ইন্ডাস্ট্রি যেগুলো আছে। আর থার্ড হলো যেটা, সেটা হচ্ছে এটাকে এন্ডেঞ্জার লিস্টে নেওয়া যেটা, সেটাও এটা এই প্রস্তাব থেকে রিমুভ হয়ে গেছে। সুতরাং আমি তো মনে করি যে এখানে বিভ্রান্তিকর কোনো কিছু আজকের সংবাদ সম্মেলনে অথবা সরকার তরফ থেকে যে প্রেস রিলিজ দিয়েছে, এখানে বিভ্রান্তিকর কোনো কিছু আমি দেখছি না। সেক্ষেত্রে মানে কিসের ভিত্তিতে, যেমন ধরেন আপনার এই যে খসড়া যেই ড্রাফট ডিসিশন যেটা আছে, যেটা হচ্ছে তাদের ইউনেস্কোর ওয়েবসাইটে যেটা পাওয়া যাচ্ছে, ওয়েবসাইটে কিন্তু এখনো দেয়নি। আপনি যেটা দেখছেন সেটা হলো এই অ্যামেন্ডমেন্টের আগের যে মূল খসড়া, যেটা আমি এতক্ষণ বললাম যে খসড়াটা যেটা এই কমিটির সিদ্ধান্তের আগে যে খসড়াটা, সেটা সেটা সম্মেলন শুরুর আগে যেটা করেছে যে কারাকাও পোল্যান্ড 2 থেকে 12, এটা ওয়ার্কিং পেপার। হ্যাঁ, ওয়ার্কিং পেপারে যেটা বলেছে, ওয়ার্কিং পেপারে যেটা আছে সেটা তো কথাই বললাম যে সেটা ছিল যে তাদের মূল প্রস্তাবিত এবং তারকে যে সংশোধিত প্রস্তাব দিয়েছে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি গ্রহণ করেছে। সেই প্রস্তাবে এই বিষয়গুলো ওয়ার্কিং পেপার থেকেই তারা সেই জায়গা থেকে সরে আসছে। এক্স্যাক্টলি সেটা যে আমি বদরুল ইমাম স্যার আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মানে গত বছরের তাদের যে অবস্থান, মানে সরকারের ভাষ্য যদি আমি মেনে নেই, এবং তারা নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলছেন, সেই ক্ষেত্রে তাদের যে অবস্থান সেখান থেকে এখন ইউনেস্কোর এখন যে অবস্থান আমি জানতে পারছি, সেটা কিন্তু পুরোটাই একদম ইউটার্ন। সেটা হচ্ছে তারা হচ্ছে যে সেখানে রামপালের প্রসঙ্গটাই পুরোপুরি নেই, সেটা একটা বিষয়। আগে যেখানে বলা হচ্ছিল যে সেটাকে রিলোকেট করতে হবে বা সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, এখন ওরা কিছু শর্ত জুড়ে দিয়েছেন, এগুলোই বলা হচ্ছে সরকারের তরফ থেকে। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই, মানে ইউনেস্কো কি অনাপত্তি আমি বুঝতে পেরেছি আপনার নিয়েছে কিনা। হোসেন সাহেবের কথা আমি শুনলাম, উনি তো গিয়েছিলেন পোল্যান্ডে। তো বিষয়টা হচ্ছে যে উনি যেটা বললেন যে আপনি যেটা খসড়া সিদ্ধান্তের কথা বললেন, এর উপরে অ্যামেন্ডেড হয়েছে, এই অ্যামেন্ডেড 1টাই হচ্ছে ফাইনাল। এখন ধরেন এটা তো এমন হয়নি যে ক্লোজ ডোরে হয়েছে, কেউ জানে না, এটা তো ওপেনলি আপনার ইট হ্যাজ বিন ওপেন ফোরাম, এবং এগুলো আপনার স্ক্রিনে গেছে, অনেকে এটা স্ক্রিনে দেখেছে, কেউ নোটও নিতে পারে, কেউ ছবিও তুলতে পারে, ছবি তুলে পাঠিয়ে দিতে পারে, ভিডিও হয়েছে। সুতরাং অ্যামেন্ডেড যে কথাগুলা, যে পয়েন্টগুলা 11টা পয়েন্ট, সেগুলা কিন্তু ওয়েবসাইটে ইউনেস্কো এখনো দেয়নি। ইউনেস্কো দেবে 12 তারিখে শুরু হবে, শেষ হবে, এবং তারপরে এটা দেবে। কিন্তু তার আগে এই যে এটা যেহেতু দৃশ্যমান ছিল, অনেকে এটাকে ক্যাপচার্ড, এবং সেই সূত্রে আমরা জানতে পেরেছি যে এর ভিতরে কি আছে। এর ভিতরে আপনার যেটা ওই আগে ছিল 10টা পয়েন্ট, এরপর এটাকে 11টা পয়েন্ট দেওয়া হয়েছে। এখন আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রেস বিজ্ঞপ্তিটার কথা বলেন, এইটা কিন্তু বহু লোককে খুব বিভ্রান্ত করেছে, যখন তারা এই জিনিসটা এই ইউনেস্কোর এই মিটিং এর এই
11টা রেজলিউশনের সাথে এই বক্তব্য মেলাতে গেছে। আমি তো টোটালি বিভ্রান্ত হয়েছি। তার কারণ হলো যে ধরেন সরকার বলছেন যে বিবৃতিতে উনি বলছেন যে UNESCO has withdrawn its earlier objection to the construction of Rampal power plant project. এই কথাটা কোথায় পেলেন সরকার? ওই 11টা ইয়ের মধ্যে এই কথাটা নাই, এবং এমন কথা নাই, এমন কোনো কথাই নাই যেটা ইন্ডিকেট করে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখন তৈরি হতে পারে। বরং যেটা আছে 2 নম্বর বা 3 নম্বরে, আমার ঠিক খেয়াল নাই, আইদার 3 or 4, সেখানে আছে একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করতে হবে সাউথ ওয়েস্টার্ন রিজিয়নে, এবং সেইটা ডিসেম্বর 18 এই সময়ের মধ্যে জমা দিতে হবে ইউনেস্কো। দ্যাট উইল বি রিভিউড, এবং তার আগে ইউনেস্কো যেটা বলেছে তার আগে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে মানে কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সেখানে যাতে না হয়। দিস ইজ দ্য পয়েন্ট, এটা একদম স্পষ্ট। সুতরাং এইটা যদি আপনি এটার সাথে মেলান, সরকারের বিবৃতি যে রামপাল তৈরি করা যাবে, তাহলে তো মেলে না। মানে এখন আমার প্রশ্ন সরকারের কাছে, আপনারা কিভাবে বলছেন যে আপনারা রামপাল তৈরি করতে পারেন? কারণ এই 11 পয়েন্টে কোথাও তো এটা বলা হয়নি যে আপনাদেরকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো, সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, আপনি ইউ ক্যান গো অ্যাহেড। বরং বলা হয়েছে আপনার স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করেন, এটা জমা দেন, অ্যান্ড দেন ইট উইল বি রিভিউড। এবং ততক্ষণ পর্যন্ত, জমা দেওয়া না পর্যন্ত আপনারা কোনো ধরনের কনস্ট্রাকশন করবেন না। এই একটা জিনিস। দ্বিতীয়ত দেখেন, ওই আপনার দূষণের যে বিষয়টা, অনেকে এই ধরনের একটা মানে ভিউ প্রচার করতে চাচ্ছেন যে ইউনেস্কো ইজ বিন স্যাটিসফাইড বাই দ্য অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট, যে আপনার আমাদের দূষণের যে কথাগুলো আসছিল, মার্কারি, নক্স, সক্স, অ্যাশ, এইগুলা আর তারা মনে করে না। এইটাও কিন্তু একটা খুব বিভ্রান্তিকর। প্রথমত এজ এ বিজ্ঞানী হিসাবে আমি কিন্তু পুরো জিনিসটাকে সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। মানে ধরেন, হোয়াট এভার উইথ দ্য নেগোসিয়েশন বিটুইন স্টেটসম্যান, আপনার রাজনীতি থাকতে পারে এখানে, অন্যান্য কিছু থাকতে পারে, সামাজিক আন্দোলন থাকতে পারে, বাট সায়েন্স ইজ সায়েন্স। পারদ যে বার হবে কয়লা থেকে, সেটা তো আর ধরেন আপনার রাজনীতির কথাবার্তার বাকবিতণ্ডে এটা ভাষ্প হয়ে উড়ে যাবে না। পারদ এটা কয়লা পোড়ালে ইট উইল কাম আউট অ্যান্ড ইট উইল গো টু ইটস ওন প্লেস। সেক্ষেত্রে তো সরকার বলছে যে সর্বাধুনিক প্রযুক্তি। সেইটাই আমি বলছি যে সরকার বলছেন সর্বাধুনিক, কিন্তু উনি বলছেন না যে কোনটা, হুইচ ওয়ান। এইখানে ধরেন আমাদের তো বিভিন্ন ওয়ার্ল্ডে এই সমস্ত জিনিস তো গুপ্ত কিছু না। হান্ড্রেডস অফ রিনাউন্ড এক্সপার্টস আর দেয়ার। তাদেরকে জিজ্ঞেস করলেই বলতে পারবে যে হোয়াট ইজ দ্য লেটেস্ট টেকনোলজি টু অ্যারেস্ট মার্কারি। লেটেস্ট টেকনোলজি টু অ্যারেস্ট মার্কারি হচ্ছে ব্যাগ হাউস, এবং যেটা নাকি ক্যাপচার 99.9% অফ আপনার লেটেস্ট টেকনোলজি অ্যাক্টিভেটেড কার্বন ইনজেকশন টেকনোলজিজ উইথ ব্যাগ হাউস। এটা একটা টেকনিক্যাল টার্ম, এটার বিশদ মানে বর্ণনা করার দরকার নাই। পয়েন্টটা যেটা হচ্ছে যে এইটা যদি লেটেস্ট টেকনোলজি হয়ে থাকে, ইজ বাংলাদেশ ইউজিং দিস? নো। এইটার কোনো টেন্ডার ডকুমেন্টে এইটার কোনো অবস্থান নাই। ইট ইজ নট রিকোয়ার্ড ইন দ্য টেন্ডার ডকুমেন্ট। তার মানে আমরা ধরতে পারি যে পারদের জন্য যে লেটেস্ট টেকনোলজিটা বিদ্যমান, সেইটা বাংলাদেশ ইউজ করছে না। বিশেষ করে ব্যাগ হাউসের যে টেকনোলজি, আপনার 10টা কোশ্চেন করা হয়েছিল এক আমেরিকান এক এক্সপার্ট, যেটা নাকি মন্ত্রী মহোদয়ের সাথেও, আমার সাথে একটা টকশো ছিল এই আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, এবং তিনিও এই প্রশ্নগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে আপনি প্রশ্ন করুন, আমরা উত্তর দেব। এবং একটা প্রশ্ন ছিল যে আপনারা অ্যাশ কন্টেন্ট এবং মার্কারি এগুলা অ্যারেস্ট করার জন্য ব্যাগ হাউস ইউজ করছেন কিনা। এই প্রশ্নটা কিন্তু যখন বাংলাদেশের তরফ থেকে উত্তর দিল বাই প্রেস, উনিও প্রেসে এই কোশ্চেনগুলো করলেন, মৈত্রী কোম্পানিও প্রেসের মাধ্যমে এইগুলো মিডিয়াতে উত্তর দিল। দ্যাট পার্টিকুলার ব্যাগ হাউস কোশ্চেনটা ডিলিট করে দেওয়া হয়। এগুলো তো আমাদের কাছেই আছে, এখানেই আছে। ডিলিট করে ওরা বলা হলো যে না, এটা একটা অল্টারনেটিভ টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যেটাতে এটা 99% অ্যাসিয়ে হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে এইটা তো তাহলে হলো না, একদম টপ অফ দ্য টেকনোলজি, স্টেট অফ আর্ট টেকনোলজি হলো না। এইটা তো তার মানে আপনার এই সমস্ত উত্তরের মাধ্যমেই পরে জিনিস
মানে কোশ্চেন করেছিলেন এবং অন্যান্য সায়েন্টিস্ট যাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে তারা স্পষ্টভাবে বলতে পারছেন যে ইয়েস উই আর শিওর যে স্টেট অফ আর্ট টেকনোলজি না এটা। যদি ওনারা অ্যাক্টিভেটেড কার্বন ইনজেকশন টেকনোলজি নিয়ে আসতেন উইথ ব্যাগ হাউস তাহলে অবশ্যই এটা দ্যাট ইজ দ্য লেটেস্ট। এখন তাহলে ওনারা বললেন সরকার আমাদেরকে বলুন মানে হচ্ছে যে মানে এই টেকনোলজি নিয়ে আসলে রামপাল সেখানে হলো আপনার কোনো আপত্তি নাই? না, এখন কথা হচ্ছে যে যদি নিয়ে আসে, কিন্তু তো আমরা তো দেখছি টেন্ডার ডকুমেন্টের মধ্যে একটা টেকনোলজি যদি স্যার নিয়ে আসে সেখানে আপনি যে প্রযুক্তির কথা বললেন সেটা যদি নিয়ে আসে তাহলে কি আপনার আপত্তি নেই? আপত্তি এইভাবে থাকবে না, কিন্তু আপত্তি হবে কোন ভাবে জানেন, যে এই সমস্ত টেকনোলজি আনতে গিয়ে যে খরচ বাড়বে। আপনার ধরেন এইটা তো আছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশনের যে টেকনোলজি, এইটা আপনার যেটা আনছে সেটা 99% অ্যাশকে কন্ট্যাক্ট করতে পারে, বাট লেটেস্ট টেকনোলজিতে 99.9% অ্যারেস্ট করতে পারে। এখন 99.9% টেকনোলজিটা হচ্ছে লেটেস্ট, দ্যাট ইজ নট বিং টেকেন হিয়ার ফ্রম আপনার ইয়েতে টেন্ডার ডকুমেন্টে। এখন যদি সরকার মনে করে যে আই উইল গেট দ্য লেটেস্ট, দ্য স্টেট অফ আর্ট, দ্য টপ লেভেলের টেকনোলজি, তাহলে আপনার এখানে আপনার এই যে খরচ, এটা তো তাহলে ইরিভেলেন্ট হয়ে গেল। আমি এত খরচ করে কয়লা দিয়ে আমি যে ইয়ে করবো, আমি জাস্ট তেল কিনবো, তেল কিনে সুন্দরভাবে আমি ওই খরচের চেয়ে কম খরচে আমি বিদ্যুৎ উৎপাদন করতো, সো রেশনালতে থাকে না। সো দিস আর ইন্টারলিঙ্কড। আপনি শুধু টেকনোলজি এনে আপনি এগুলো অ্যারেস্ট করে দিলেই হবে, ইউ হ্যাভ টু লুক এট দ্য ইকোনমিক্স অ্যাজ ওয়েল। সুতরাং সামগ্রিকভাবে আমরা যেটা বুঝতে পারছি যে এইখানে টেকনোলজি ওয়াইজ সরকার যেটা বারবার বলছেন দ্যাট ইজ নট ট্রু আমাদের কাছে মনে হয়েছে। বাট আপনি গ্রিন পিস বলে যে অর্গানাইজেশনটা আছে, দ্যাট ইজ নট অ্যান অর্গানাইজেশন যারা ফুটপাথে বিলং করে, ইটস অ্যান অর্গানাইজেশন হুইচ ইজ রিনাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, যাদের একটা কাজ আপনার ওই যে ওজোন লেয়ারের যে ফুটা হয়ে গেছিল। গ্রিন পিস ইজ দ্য পায়োনিয়ার, যে ওই সিএফসি ব্যান করার জন্য দে টুক দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড দ্য ক্যাম্পেইন, এবং আলটিমেটলি সে সাকসেসফুলি ব্যান করে ওয়ার্ল্ডে। এখন গ্রিন পিস কি বলছে, ক্যাটাগরিক্যালি বলছে দ্য গভর্নমেন্টস ক্লেম অফ ইউজিং লেটেস্ট টেকনোলজি ইজ টোটালি ফলস। এই যে এখানে আছে আপনার ফলস বলছে। এখন ধরেন এগুলা তো গ্রিন পিস তো আর এমন না যে বাংলাদেশের সাথে তার বই আমরা আমাদেরকে হয়তো কেউ বলতে পারেন যে আপনার উন্নয়ন চান। আমার তো মনে হয় যে আমি জানি যে শরীফ জামিল ভাই এক একটু কথা বলবেন, আজকের অডিয়েন্সটা কিন্তু 2:1, ওটা মাথায় রেখে কিন্তু আমাকে স্লট দিয়ে আসছি আপনার কাছে। আমি এই পয়েন্ট আমি ভুলে যাবো তো। প্রযুক্তির বিষয়ে স্যার একটা আপত্তি তুলেছেন, যে আরেকটা হচ্ছে যে মানে সংসদ ওয়ার্কিং পেপারের উপরে যে সংশোধনী এনেছে আনা হয়েছে সেইটার ভিতরে আপনারা যেভাবে বলছেন যে অনাপত্তি দিয়েছে সেটার কোনো কিছু খুঁজে পাননি উনি। এই দুইটা বিষয়ে আপনি আমি শুধু বদরুদ্দিন স্যারের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনি দেখেন যে কোনো একটা যখন আদালতে যায় এক এক ক্লজ নিয়ে দুই উকিল দুইভাবে ব্যাখ্যা করতে থাকেন। এখন এটা ইটস এ চয়েস অফ দ্য পার্টি হু বিলংস টু ইট, হু ডাজন্ট বিলং টু ইট। যেমন আমি এখন সময় টিভিতে আসছি, আরেকজন প্রশ্ন করতে উনি তো বলেন না যে উনি সময় টিভিতে যাননি, এটা দুইভাবে প্লেস করতে পারেন। সো জিনিসটা ক্লিয়ার যে সেটা হলো এই জিনিসটা ছিল যে ওই এসি হবে, এটা তো আমরা স্বীকার করি, উই অ্যাডমিট ইট, এবং এসির আগেও শর্ত ছিল, এমন না যে নতুন শর্ত জুড়ে দিয়েছে। 2015 সাল থেকে কিন্তু এসির কথা, অর্থাৎ 39 যে কম। আমার একটা প্রশ্ন হচ্ছে আপনাকে যদি ওরা যদি মানে আপনার শর্ত দিয়েই দেয় আপনাকে এসিএ করতেই হবে, তার পাশাপাশি আপনাকে তারা কিভাবে অনুমতি দেয় যে আপনি প্রজেক্টটা চালিয়েও যান? কারণ হচ্ছে এসিএ দেখেই তার সিদ্ধান্ত দেওয়ার কথা। একটা জিনিস আপনাকে আমি আপনার পয়েন্ট বলছি, একটা জিনিস আপনার মাধ্যমে আপনাকে এবং অডিয়েন্সকে, সেটা হলো যে এই যে বিতর্কটা এটা কিন্তু রামপাল নিয়ে নয়, এটা হলো সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইভেন পুরো সুন্দরবন এটা সাইট নিয়ে। সুতরাং সেখানে অনেকগুলো ইস্যুর মধ্যে রামপাল একটা ইস্যু আছে। এসিটা কি? এসি হলো স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টটা করা, ওভারঅল অ্যাসেসমেন্টটা করা, এবং সেখানে প্রসিডিংটা দেখেই যে পেয়ে যাবেন 12 তারিখ, যে সেখানে আছে যে এসিটা করতে হবে। ইট ইজ এ লং প্রসিডিউর, একটা এসি করতে কমপক্ষে 1.5 বছর লাগবে। এসি আমাদের যে প্রকিউরমেন্ট রুল সেটা যদি আমরা ফলো করতে 6 মাস লাগবে, একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ওয়ার্ল্ড রিপুটেড কনসালটেন্ট নিয়োগ করতে 2 বছর। সে কারণেই ওই প্রসিডিং ওরকম আছে যে এসি হবে, এবং আমরা ডিসেম্বর 18 একটা প্রগ্রেস রিপোর্ট দিব, কি কতটুকু আমরা কি করেছি, যেটা 43rd ইউনেস্কো সন্তুষ্ট না হয় তখন কি হবে? যেটা ওটা তো ওই প্রগ্রেস রিপোর্ট সন্তুষ্ট না হলে তারা নিশ্চয়ই আবার এরকম এখন যেরকম ক্লারিফিকেশন দিচ্ছে, ডেফিনেটলি উই আর অনেস্ট এনাফ, উই উইল ডেফিনেটলি জুডিশিয়াসলি রিয়াক্ট টু রেসপন্ড টু দেয়ার কোয়ারিজ, কোনো অসুবিধা নাই তো। এবং সেটাই বলা হয়েছে যে এই এসএ কমপ্লিট না হওয়া পর্যন্ত
আর এই যে যেহেতু শিল্প প্রতিষ্ঠান বড় ইনফ্রাস্ট্রাকচার করা যাবে না, ইনক্লুডিং রামপাল, তাহলে ওটা করা যাবে না। ইনক্লুডিং রামপাল নাই, ইনক্লুডিং ছিল, দ্যাট হ্যাজ বিন রিমুভড। রামপাল তো অলরেডি ইজ অন বোর্ড, ইট হ্যাজ স্টার্টেড ইমপ্লিমেন্টেশন। সো এটার সাথে কিন্তু নতুন কোনো কিছু সামগ্রিকভাবে ওনারা বলেছেন, কিন্তু সেখানে রামপালে উল্লেখ করেন নাই। সামগ্রিকভাবে না, সামগ্রিকভাবে নতুন কোন ইনফ্রাস্ট্রাকচার একটু বিভ্রান্তিকর। আমি শেষ করে তারপরে বলেন, কারণ আর 2-3টা ইস্যু আছে তো। জি বলেন। আচ্ছা, তারপরে যেমন আমি খুব খুশি হয়েছি যে বদরুদ্দিন স্যার এখন অ্যাটলিস্ট লং লিস্ট থেকে ওনারা শর্ট লিস্টে আসছেন, একটাতে আসছেন মার্কারি। হ্যাঁ, কারণ হ্যাঁ অন্যগুলি আমি আই বিলিভ দ্যাট, আই হোপ দ্যাট উই কুড হ্যাভ স্যাটিসফাইড দেম, সে কারণে ওনারা এটা আনেন নাই। মার্কারি কন্টামিনেশনের ব্যাপারটা আসছে। এখন আমাকে বদরুদ্দিন স্যার প্রশ্ন করছে, সময় নেই, মানে সর্বাধুনিক প্রযুক্তি আপনারা দাবি করেন, কিন্তু স্যার বললেন যে উনি বলছেন তো মার্কারি যে ইয়েটা অ্যারেস্ট করার, ওটা আরেকটা প্রাদ আছে, হ্যাঁ আরেকটা আছে, সেটা ছাড়া বাকিগুলো হয়েছে না। ওই যে ওনার প্রথম প্রশ্নের মতো আমি ধরে নিব যে বাকিগুলো হয়েছে, শুধু মার্কারিটা রয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা হোসেন ভাই একটু বলি। আচ্ছা বলেন, আমার কিন্তু ইনকমপ্লিট হয়ে গেল। এটা বেশ কিছু বছর যাবত একটা পলিটিক্যাল ডিবেট হয়ে গেছে, এটা দুঃখজনক। আমরা পলিটিক্যাল জায়গা থেকে কথা বলি না। আমরা 2001 সাল থেকে সুন্দরবন রক্ষার জন্য কাজ করি, তখন রামপালের অস্তিত্ব ছিল না। আমরা সুন্দরবন রক্ষা করতে চাই দেশের জন্য, মানুষের জন্য। আমরা মনে করি সুন্দরবন রক্ষার জন্য আমরা রামপালের বিরোধিতা করার মাধ্যমে আমরা সরকারকে সহযোগিতা করছি। আজকে থেকে 10-15 বছর পরে যাতে মানুষ সরকারের এই ভ্রান্ত উন্নয়নের কারণে সরকারকে অভিসম্পাত না দেয়, সেই জন্য সরকারের পাশে দাঁড়িয়েছি বিজ্ঞান ভিত্তিক নিরপেক্ষ বক্তব্য নিয়ে। এখানে আপনি যে আলোচনা করছেন, সেই আলোচনার কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট আপনাকে বলি। প্রথম বলি, সরকার আজকের প্রেস কনফারেন্সে অনেকগুলি সত্য কথা বলেছে। সব যে সরকার বিভ্রান্ত করে বলেছে তা নয়, কারণ ইউনেস্কোর যে মিটিং হয়েছে সেই মিটিংটি অনলাইনে লাইভ ছিল, সারা পৃথিবীর মানুষ এটা দেখেছে, তাদের আগ্রহ ছিল। সেখানে অবশ্যই তুরস্কের যিনি অ্যামেন্ডমেন্ট এনেছেন তিনি বলেছেন আমাদের স্যালাইনিটি ইন্ট্রুশন বাড়ছে সুন্দরবনে, কাজে এটার জন্য আমাদের আপার রাইপেরিয়ান পানি আসা, গঙ্গার ফারাক্কা বাঁধ দায়ী আছে। আমরাও বলছি গত 40 বছরে সুন্দরবনে লবণাক্ততা ডাবল হয়েছে, এটা একটা কনসার্ন, এটা তারা বলেছে। তারা সরকারকে সাধুবাদ জানিয়েছে, সরকার সেকেন্ড ফেজ রামপাল বাতিল করেছে, ওরিয়ন বাতিল করেছে, এখানে রিনিউয়েবল এনার্জি নেবে। আমরাও সরকারকে সাধুবাদ জানাই এবং আমরা প্রশংসা করি এটা করার জন্য। তারা বলেছে যে সরকার যে পাওয়ার ক্রাইসিস বাংলাদেশে আছে, বাংলাদেশের উন্নয়নের জন্য পাওয়ার প্রয়োজন। আমরাও বলি হ্যাঁ আমাদের পাওয়ার ক্রাইসিস আছে, ডেফিসিট আছে, উন্নয়নের জন্য পাওয়ার প্রয়োজন। এখন আসেন যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন যে রামপাল হবে কি হবে না, দ্যাট ইজ নট ইউনেস্কোর লুকআউট। ইউনেস্কো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, তার কাজ হচ্ছে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু যে প্রপার্টির, সেই প্রপার্টি স্ট্যাটাস সে বিচার বিশ্লেষণ করবে। দে ডিসকাসড অ্যাবাউট সুন্দরবনস, নট অ্যাবাউট রামপাল। কাজী প্রথম হচ্ছে রামপাল হবে কি হবে না, সেটা সুন্দরবন কি করলে সুরক্ষিত হবে হবে না তার উপর নির্ভর করবে। সেখানে ইউনেস্কোর সিদ্ধান্ত রামপাল নিয়ে নয়, ইউনেস্কোর সিদ্ধান্ত সুন্দরবনকে নিয়ে। দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে যে উইথড্রয়াল, এটা মাননীয় পাওয়ার সেলের ডিজি মহোদয় বলেছেন যেটা একটা খসড়া সিদ্ধান্ত ছিল। প্রসিডিউরটা বুঝতে হবে। 2016 সালের যে কমিটি, সেই কমিটি বসে রিয়েক্টিভ মনিটরিং মিশন অ্যাসাইন করেছে। এখানে ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের এবং IUCN এর একটা যৌথ প্রতিনিধি দল, যারা কর্মকর্তা, যারা নির্মোহভাবে কাজ করে, যারা বিশেষজ্ঞ, তারা এসেছে, সরকারের সাথে বসেছে। কারণ ইউনেস্কোর কাছে স্টেট হচ্ছে পার্টি, সরকার পার্টি। সরকার আমাদের সাথে বসতে দেয় নাই, তারা 4 বার রিকোয়েস্ট করার পরেও সরকার আমাদের সাথে তাদেরকে বসতে দেয় নাই। সরকার তথ্য দিয়েছে, তারা বিজ্ঞান ভিত্তিক তথ্য বিশ্লেষণ করেছে, করে একটা খসড়া রিকমেন্ডেশন কমিটির জন্য দিয়েছে। তারা কাজ করে নির্মোহভাবে, কারণ তারা কর্মকর্তা। কিন্তু কমিটির মেম্বাররা শুনেছেন তারা রাষ্ট্র, কাজে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকে, রাজনৈতিক বিষয় থাকে, অর্থনৈতিক বিষয় থাকে, বাণিজ্যিক সম্পর্কের বিষয় থাকে। এখানে শুধুমাত্র যে একটা বিষয় বিচার বিশ্লেষণ হবে তা নয়। এখন যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্ত এখনো জানি না, কারণ 12 তারিখ মিটিং শেষ হবে, মিটিং এখনো শেষ হয় নাই। স্টেট পার্টি যদি কিছু পেয়ে থাকে তারা আমাদেরকে যদি দেয় আমরা কৃতার্থ থাকবো। সেখানে যদি তারা বলে রামপাল লাগবে না, তাহলে আমরা দেখলে বুঝতে পারবো ইউনেস্কো কিভাবে এই সিদ্ধান্ত নিল। কিন্তু ইউনেস্কোর সরকার তো না, সরকার তো আমাদের, দেশ তো আমাদের, সুন্দরবন তো আমাদের। আমরা কথা বলছি, সরকারই আমাদের ফার্স্ট রেসপন্ডেন্ট, আমরা সরকারের কাছেই দাবি জানাই এবং সরকারই এগুলি করতে হবে। এখন দেখেন, আমরা যতদূর জেনেছি সেইখানে শুধুমাত্র রামপাল নয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে, রিসেন্টলি এনভায়রনমেন্ট অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে সুন্দরবনের কোরজোরে জোনে এলপি গ্যাসের জন্য কোম্পানিকে ছাড়পত্র দিয়েছে, বানিশান্তা বাজারের পাশে। কাজেই
তারা বলেছে যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করতে হবে সুন্দরবনের আসপেক্টে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্পায়নে। সেইখানে শুধুমাত্র রামপাল নয়, ওই এলপি গ্যাস কোম্পানিও ইনক্লুডেড। সরকার সেটা কমিট করছে, আজকের প্রেস কনফারেন্সে সরকার কমিট করেছে যে ইউনেস্কো যে রিকমেন্ডেশন দিয়েছে তারা সেটা করবে। কাজেই তারা এসিএ করবে। এসিএ করার আগেই তারা রামপাল করবে যদি বলে ফেলে, তাহলে তো এসিএটা নিরপেক্ষ হবে কিনা এটা আমরা জানি না। আমরা আশা করি সরকার এসিএ নিরপেক্ষভাবে করবে। তারা বলেছে, আমরা শুনেছি যে পশুর চ্যানেলে ইআইএ ছাড়া কোনো ড্রেজিং করা যাবে না। অলরেডি পশুর চ্যানেলে বহু ক্ষতি হয়েছে, 20,000 মানুষ ঘরবাড়ি নাই, বানিশান্তা বাজার হারিয়ে গেছে, চিলা বাজারে যান হাজার হাজার মানুষ প্রোটেস্ট করছে। কিউমুলেটিভ ইম্প্যাক্ট ইজ দেয়ার। যদি সরকার ট্রান্সপারেন্টলি, ইন্ডিপেন্ডেন্টলি, বিজ্ঞান ভিত্তিকভাবে এসিএ করে, ইআইএ করে, এবং এই রিকমেন্ডেশনে যা আছে বলে আমরা জানি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ড্রেজিং এবং শিপিং এর যে ইম্প্যাক্ট, সেগুলির রিপোর্ট যখন স্টেট পার্টি জমা দিবে 2018 সালে, তখন তারা সিদ্ধান্ত নেবে যে এটার জন্য তাদের পক্ষ থেকে কি বলার আছে না আছে। আমরা যতদূর জানি সিদ্ধান্তটা এরকম। এখন আসেন, অনেকগুলি কথা এসেছে, আমরা অতি আধুনিক টেকনোলজি নিব। এটা তো ওনাদের কাছে গোপন কোনো বিষয় না, এটা সারা পৃথিবীর কাছে আছে। তারা যে সুপার ক্রিটিক্যাল টেকনোলজির কথা বলছে, কোম্পানি বলছে সুপার ক্রিটিক্যাল করবে, উজ্জ্বল বাবু বলেছেন, রাষ্ট্র বলছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি করবে। এগুলি আধুনিক টেকনোলজি নয়। তারপরে আরো 3টা আধুনিক টেকনোলজি আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজিতে এবং সুপার ক্রিটিক্যাল টেকনোলজির কাজ হলো একটার থেকে আরেকটাতে গেলে ইলেকট্রিসিটি প্রোডাকশনের এফিসিয়েন্সি বাড়ায়। এটা 10% এফিসিয়েন্সি বাড়াবে, বার্নিং এফিসিয়েন্সি। পলিউশন, আপনি 20 ফিট পানির নিচে চুবিয়ে উপর থেকে 2 ফিট পানি সরিয়ে নিলে আমার জন্য কোনো উপকার হবে না। কাজেই এখানে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি করলে হবে না। সারা পৃথিবীতে ক্লিন কোল ইজ এ ডার্টি লাই, দিস ইজ এস্টাবলিশ। উন্নত বিশ্বগুলি নতুন নতুন প্লান্ট বন্ধ করে দিচ্ছে, কারণ নতুন যে গবেষণালব্ধ ফলাফল, সেই গবেষণালব্ধ ফলাফলে দেখা গেছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ইরিভার্সিবল ক্ষতি করে। যে ক্ষতি আপনি ফেরত আনতে পারবেন না, যে ক্ষতি আপনি টাকা দিয়ে পোষাতে পারবেন না। একটা এক্সাম্পল শুধু আপনাকে বলি, আমেরিকাতে 6,30,000 সন্তান সম্ভবা মা মার্কারি পলিউশনের এক্সপোজালে আছে, এবং তার 50% যায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের। নতুন বিশেষজ্ঞরা বলছে মার্কারি পলিউশনের কারণে অটিজম হয়, দৃষ্টি প্রতিবন্ধী হবে, বড় হলে সে নাকে কম গন্ধ পাবে, কানে কম শুনবে। কাজে এটা তো আপনি টাকা দিয়ে রিভার্স করতে পারবেন না। এখন আসেন কষ্টের বেলা। এটাও বলেছেন, যেটা হচ্ছে যেই শহরটিতে এই সম্মেলনটা হলো সেখানে অনেকগুলো কয়লা ভিত্তিক, সেই শহর তো পোল্যান্ড, সেটা গরিব দেশ, সেটা বাদ দেন। জার্মানি উন্নত দেশ, এবং জার্মানিতে অনেক বেশি কয়লা বিদ্যুৎ কেন্দ্র ছিল। তারা গত সপ্তাহে 35% রিনিউয়েবল থেকে এনেছে। প্রত্যেকটা উন্নত দেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তারা অনেক বেশি কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করেছে। মানে যারা এর পাল্টা উত্তর যেটা বলা হয় যে তারা হচ্ছে অনেক দূর যাওয়ার পরে সেই জায়গা থেকে ফিরে আপনি এখন চিন্তা করবেন 2017 আঙ্গিকে, আপনি 2010-এর ইলেকট্রিসিটি মাস্টার প্ল্যান নিয়ে বাংলাদেশ আগাচ্ছে। এটা 2010 নয়। তখন কয়লার দাম যা ছিল এখন কয়লার দাম তা নয়। তখন রিনিউয়েবল এনার্জি যা ছিল তা নয়। এনটিপিসি যে কোম্পানি বাংলাদেশে এই কাজ করছে, সেই কোম্পানি ট্যারিফ নির্ধারণ করেছে মে 2017-এ সোলার পাওয়ারের 2 রুপি 40 পয়সা। আর এখন অন এন এভারেজ তাদের বিক্রি হচ্ছে 3 রুপি 30 পয়সা। সোলারের দাম তো অলরেডি ভারতে কয়লার চেয়ে কম। আপনি যে জিনিসটা চিন্তা করছেন সেটা 1930 সালের চিন্তা করলে তো হবে না। আপনি চিন্তা করবেন 2017-তে। আপনি আগের যে আপনার জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে এখনকার বৈশ্বিক যে অবস্থা বিজ্ঞান, সেই বিজ্ঞানকে নিয়ে আপনি আমাদের দেশের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা করবেন। সাম্প্রতিক সময়ে উন্নত বিশ্বে কোথাও কয়লা ভিত্তিক জানুয়ারি মাসে চীন কয়লা খনি বন্ধ করেছে 1000। 27শে অগাস্ট ক্যালিফোর্নিয়ার গভর্নর আইন করেছে কয়লার কোনো টার্মিনাল তারা করবে না। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, দর্শক অপেক্ষা করছেন। প্লিজ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউন্সিলর বলছি খুলনা থেকে। জি বলুন। আমি খুলনায় রামপালের কাছাকাছি আমার অবস্থান। জি। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আসে এখানে স্টাডি করে দেখে গেছে এখানে রামপালের বিদ্যুৎ কেন্দ্র করলে কোনো এনভায়রনমেন্টাল পলিউশন, কোনো ধরনের পলিউশন হবে না। আমার তাদের কাছে প্রশ্ন, ওনার কিছুদিনও যদি ওখানে স্টে করে তাহলে ওনারা কিছুটা হয়তো অনুভব করতে পারবেন। আমরা দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইউনেস্কো আমাদের সুন্দরবনের সৌন্দর্য নষ্ট হলে আমাদের নষ্ট হবে। আমাদের সুন্দরবন গেলে আমরা আবার একটা সুন্দরবন পাবো না।
কিন্তু তাদের কাছে কি এই ধরনের কোনো ওই আছে যে আপনাদের সুন্দরবনের সুন্দরত্ব নষ্ট হবে না? এইটা আমি শুধুমাত্র বদরুল স্যারের কাছে জানতে চাচ্ছি। বদরুল স্যার আমার খুব একজন প্রিয় লোক। ধন্যবাদ স্যার। জি, আপনার কাছে আমি যেটা জানতে চাই, আপনারা কি এখনই কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করছেন? আপনি যেটা শুরুতেই বললেন। ওনার তো আমার কাছ থেকে জানার কথা। এখন যে মুভমেন্ট এখানে লোকজন করতেছে, যখন প্রোডাকশনে যাবে, বিদ্যুৎ উৎপন্ন হবে, তখন আরো বেশি মুভমেন্ট হবে এবং এয়ার পলিউশন তো হবেই। না, ট্রাফিকের কারণে পশুর নদী জি, ভাঙছে তো। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে মোহাম্মদ হোসেন, তারপরে আমার মনে হয় যে আমার ভাইয়ের মোটিভটা আমার বুঝে হয়ে গেছে, কারণ উনি যে প্রশ্ন করছেন যে সরকার করছে সুন্দরবনের বিদ্যুৎ কেন্দ্র, পলিউশন করতে সরকার, উনি জানতে চাইছেন বদরুল স্যারের কাছে। তো সেই জন্য ওনার ধন্যবাদ। যাই হোক, এবং ওনার ইমোশনটা আমি বুঝেছি যে এখনো কিন্তু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় নাই। খুবই পপুলার যুক্তি, সেটা হচ্ছে যে আপনি বিদ্যুৎ কেন্দ্র অন্য জায়গায় করতে পারেন, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প না, আমি নাই ওই যদি জায়গায় যাচ্ছি। কোনোভাবে ওটা সেটা ক্ষতি হয়। আমি প্রথম আগে ক্লারিফাই করলাম, উনি প্রশ্ন উত্তরদাতা কাকে চুজ না, করলেন। উনি ভুল বলেছেন, আচ্ছা, আপনি বলেন। না, ঠিক আছে, এটা ভুল না। আমরা হি হ্যাজ ক্লারিফাইড হিজ পজিশন, এটা সবচেয়ে বড় কথা। সেকেন্ড যেটা, সেটা হলো যে এখনো কিন্তু পাওয়ার প্ল্যান্টের কোনো কিন্তু নামগন্ধ নাই। উনি কিন্তু এখন এই কয়লার গন্ধ শোনা শুরু করে দিয়েছেন। এখানে দ্বিমত আছে। হ্যাঁ, সেকেন্ড আছে। যেটা, থার্ড যেটা, সেটা হলো যে সুন্দরবন একটা ইমোশনের কথা। এই ইমোশন তো আমারও আছে। সুন্দরবন গেলে সুন্দরবন আমরা পাবো না, আমিও বলি, ওনার সাথে আমি একমত। একটা জিনিস ভাইকে বলবো, সেটা হলো যে আপনি আজকে বোধহয় বিদ্যুৎ আপনার বাসায় লেগে গেছে তো, কারণ আমরা কিন্তু ওই এলাকা আবার বিদ্যুতায়িত করে ফেলছে। ওনার ওটা স্যাটিসফাইড হয়ে গেছেন। উনি হয়তো এখন স্যারদের সাথে সংগতি প্রকাশ করতেছে, সেই জন্য হয়তো এখনো বিদ্যুৎ কেন্দ্র শুরু হয় নাই। এই পরিবেশগত কথা বলছেন, তবে চিন্তার কোনো কারণ নেই। আমরা সমস্ত কিছু, ইভেন বদরুল স্যার যেটা ওই ব্যাগ হাউসের কথা বলছেন, এটা ছাড়া বাকি সব করছি। এখন ব্যাগ হাউসেরটা উনি তো বললেন যে ওটা করতে গেলে খরচ বেড়ে যাবে। এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অফিসে যান কি? বললাম যে আমি তো সর্বাধিক গাড়ি প্রাউডতে বলে না, আপনি তো অটিতে যেতে পারতেন। তা এখন আমাকে দেখতে হবে আমার অ্যাফোর্ডেবিলিটি, আমার পারপাস সার্ভ হচ্ছে কিনা, আমি কি কমফোর্ট ফিল করতেছি কিনা, সবকিছু ঠিক রেখে। এখন আমরা যদি এখনো আগামীতে, ওই যে জামিল ভাই, আগামীতে কোনটা টেকনোলজি সর্বাধুনিক আসবে, লুক ফরওয়ার্ড টু দ্যাট, সেটাকে অ্যাফোর্ড করো, সেটাকে অ্যাভিল করো। এটা তো আমার পক্ষে অন্তপক্ষে, সরকার এখনো ডেভেলপিং কান্ট্রি, ওই যে বললো না পোল্যান্ড পুয়ার কান্ট্রি, আমরা এখন ওই অবস্থা আছে। আমাদেরকে আরেকটু আগাতে দেন, আমরা এগুলি রক্ষা করে যে টেকনোলজি আমার লোকজনের, আমার গরিব মানুষের বিদ্যুৎ আমরা দিতে পারবো সাশ্রয়ী মূল্যে, পরিবেশ সম্মতভাবে, সেটা এফোর্ড করতে দেন। আমরাও কিন্তু যখন টেকনোলজি আসবে ওটা আমরা অ্যাভেল করবো, কোনো অসুবিধা নেই। না, এটা তো বলছেন না, আপনি তো বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করছেন, দূষিত বিদ্যুৎ। আচ্ছা। আপনি কম দামে ভালো বিদ্যুৎ নেন। আপনি 2017-র বিষয়টা বিশ্লেষণ করেন। আপনি আমি এখন 2010 জামিল ভাই প্রশ্ন জবাব আরেকটা দেই নাই। বিষয় আমি বলি, উনি যেটা বলছেন যে রামপালের এখনো নামগন্ধই নাই। রামপালের নাম যেদিন হয়েছে সেই দিনই ওইখানে শত শত ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্লট নেওয়া শুরু করেছে, এবং ওইটার যে কিউমুলেটিভ ইম্প্যাক্ট, আপনি যখন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্লট নেয়, সে ওইটার ভিতরে যত খাল আছে সব খাল ভরাট করে সে ইন্ডাস্ট্রি করার জন্য করে, এবং জোয়ার এবং ভাটায় পানি প্রতিদিন কিন্তু আসে। মাননীয় প্রধানমন্ত্রী আদেশ করেছেন খালগুলিকে রিমুভ করো তাড়াতাড়ি। কাজে ওটার যে কিউমুলেটিভ ইম্প্যাক্ট, অলরেডি কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে, সবগুলি ইন্ডাস্ট্রি ফিলিং করছে, তাদের বার্জ আসতেছে না, তাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আসতেছে না। কাজে পশুর নদীতে যে ভাঙ্গন হচ্ছে, গত 1 বছরে পশুর চ্যানেলের উইডথ ডাবল হয়ে গিয়েছে। এটাই উনি মিন করছেন। কাজে আপনার রামপালের কারণে কিউমুলেটিভ ইম্প্যাক্ট যা হচ্ছে, রেকলেস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যা হচ্ছে, এটা তো অলরেডি হচ্ছে। হাজার হাজার মানুষের বাড়িঘর হারিয়ে গেছে, তারা সিগনেচার ক্যাম্পেইন করছে। আমি সরকারকে বলেছি, আমরা সরকারকে এগুলি বলছি তো। কাজে এটা অ্যাভয়েড করাটা তো বাস্তবসম্মত না। আমি একটা পয়েন্টে আসে, আমি প্রথমে হোসেন ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই। তার কারণ ওনারা যে প্রজেকশন করছেন, যে প্ল্যান নিয়েছেন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের, 21-এর মধ্যে 24,000 মেগাওয়াট, দিস ইজ ফেনোমেনাল। অতীতে কোন সরকার এই ধরনের বিরাট প্রোগ্রাম, এবং তারা করছেনও। করছেনও, এবং আমি এর জন্য ওনাকে সবসময় ধন্যবাদ দিই যে ইট ইজ এ রিমার্কেবল জব এত বিদ্যুৎ বাংলাদেশে করা। আচ্ছা, এখন আপনি শুধু আমাকে বলেন যে সুন্দরবন, এই যে রামপালের যে একটা 1,320, এখানে 1,300, আর আমার সামগ্রিকভাবে 24,000। তো এই 1,000-এ 24,000-এর মধ্যে 1,000 নিয়ে যখন এতটা গন্ডগোল, এতটা কন্ট্রোভার্সি, শুধু দেশের মধ্যে না, সারা বিশ্ব জুড়ে রামপাল ইজ মানে এটা একটা নেগেটিভ এটা তো সব জায়গাতেই হচ্ছে, কেবলমাত্র আমাদের সরকার ছাড়া
আমি আর কাউকে শুনিনি, বিশেষ করে সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে এটা স্বতঃসিদ্ধ একটা সিদ্ধান্ত যে এটা একটা খারাপ জিনিস, এটা ক্ষতিকর। তো এটা কি ইনএভিটেবল, এটা এতই আবশ্যকীয় যে সুন্দরবনের কাছে এটা করতে হবে? একটা 1000 যদি উঠায় নেই তাহলে আমার হয় 23,000, 24,000-এর জায়গায় আমার 23,000। উন্নয়নটা কতটুকু খাটো হবে? আমি এই কথাটা হোসেন ভাইকে জিজ্ঞেস করি। না, ওনারাই তো বলছেন, ওনারা সেকেন্ড ফেজ করবেন না বলছেন কি জন্য? ওনারা রিকগনাইজ করেছেন। এটা খুব বাজে। দেখেন যে তার মানে কি, যে যেটা আপনি যে প্রশ্ন জানতে যে সরকার এটা এখান থেকে সরকারকে, আমরা তো এই আমাদের সদিচ্ছা আছে এবং আমরা কোনো রিজিড না, সেটা প্রমাণ হলো সেকেন্ড ফেজ আমরা বাদ দিচ্ছি। সেখানে অন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অনুমোদন পাওয়া যায় নাই এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ এসি কমপ্লিট না হওয়া পর্যন্ত সেখানে নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান কোনো কিছু হবে না। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই যে ড্রেজিং এর কথা বলা হয়েছে, জামিল ভাই বলল যে আমরা ইআইএ ছাড়া কোনো ড্রেজিং করবো, যদিও জামিল ভাইয়ের বাণীসন্তা গ্রামের দিকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তারা তাদের সাইট নিয়ে চিন্তা করে। ওটা আমার আপনার চিন্তা, ওটা ঢাংমারি ডলফিন স্যাংচুয়ারি। আচ্ছা, এখন এবং স্যার কিন্তু একটা ভালো কথা বলছেন, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। বলছে সরকার ছাড়া, সরকার কিন্তু গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সুতরাং সরকার যদি চায় জনগণকে মেনটেন নিয়ে সরকার সেটা চায়। এখন আমাদের এখন তাহলে প্রথম দায়িত্ব হলো যে এটা নিয়ে যে বিদেশে যে একটা ধোঁয়াশার পরিবেশ সৃষ্টি হয়েছে এটাকে আগে পরিষ্কার করা। রামপাল হওয়া নেওয়ার থেকে সরকারের ইমেজ পুনরুদ্ধার হলো যে এই জিনিসটা জাস্টিফাই করা যে না, সরকার এই হেরিটেজ সাইট অথবা নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য বিদ্যুৎ কেন্দ্র করছে না, এবং সেটা যে সমস্ত ধরনের পরিবেশগত মিটিগেশন মেজার্স নিয়ে এটা করা হচ্ছে, এটা এখন সরকারের কিন্তু গুরু দায়িত্ব কিন্তু এই জিনিসটাকে প্রমাণ করা এবং সেটা করা। এবং আমি বিশ্বাস করি যে সেই আঙ্গিকে সরকার যাচ্ছে এবং সরকার কিন্তু একটা প্ল্যান আছে। আপনি জানেন যে এই যে উনি বললেন যে এই যে 24,000 মেগাওয়াট, 30,000 মেগাওয়াট, 60,000 মেগাওয়াট, আবার সরকারের রূপকল্প হলো যে সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ হবে। সাশ্রয়ী মূল্যে করতে গেলে সাশ্রয়ী ফুয়েল লাগবে এবং সেটার জন্য কিন্তু অপশনসগুলো খুব কম, কারণ ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, তারপরে সমন্বিত উন্নয়নের ব্যাপার আছে। দক্ষিণাঞ্চলকে তো আমরা অন্ধকারে রেখে, আমার এক ভাই শুধু বাড়িতে বিদ্যুৎ পেয়ে খুশি হয়ে গেছেন, কিন্তু ওনার আশেপাশে কিন্তু গরিব লোকগুলো সুন্দরবনের উপর ঝাঁপায় পড়ছে সুন্দরবনকে ঘিরে তার জীবিকা নির্বাহের জন্য। এবং সেদিন জামিল ভাই ছিলেন না ঘটনাচক্রে, একজন সিভিল সোসাইটির মহিলা বলেছেন, উনি এই যে রেজলিউশন বাইরে উনি কতগুলো সুন্দর কথা বলছেন। একটা হলো যে খুব ইম্পর্টেন্ট হলো বরং সুন্দরবনের উপর যে অতি নির্ভরশীলতা সেটাকে বরং বেশি ক্ষতিকর, এই রামপাল থেকে বরং ওটা বেশি ক্ষতিকর। সুতরাং ওই জায়গাটা দেখতে হবে, মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করতে হবে, তাহলে এই সুন্দরবন এবং এই প্রপার্টিকে রক্ষা করা যাবে। আমরা সেটা মনে করি এবং সেইভাবে আগাতে হবে। বুড়িগঙ্গা এখন আর মাছ পাওয়া যায় না। আপনারা অনেকদিন ধরে এই বিষয়ে নিয়ে আপনি মানে একদম তাত্ত্বিক জায়গা থেকে কথা বলছেন, আবার আন্দোলনের সাথে আছেন আমি যতদূর জানি। তো সেই ক্ষেত্রে এই আপনার ইউনেস্কোর যেই কমিটিটার যে হলো, সেখানে কি আপনাদের কোনো অংশগ্রহণ ছিল কিনা সেখানে? না, আমরা তো ধরেন পুরোপুরি বাংলাদেশ অবজারভার যেতে পারে, স্টেট পার্টির কাজ। অবজারভার হিসেবে স্টেট পার্টি যায়, বাংলাদেশ গভর্নমেন্ট যায়। ওখানে নিয়েও যায়নি আমরা। তবে এখানে অনেকেই ছিল। না, এটা যেতে পারে, যেতে পারে, হ্যাঁ। যেমন কারণ যে মহিলা থাকে কেউ ডাকে না। এটা তো আপনার কোনো ক্লোজ ডোর বিষয় না, এটা অনলাইন ছিল। আপনার এই পুরো মিটিংটাই অনলাইন। তো বলছেন যে সেই সেখানে অংশ চাইলে আপনারা নিতে পারতেন। আপনারা এত আন্দোলন করছেন, এত দিন ধরে কথা বলছেন, আমরা তো সেখানেও আপনাদের আমরা আপনাকে বলি, এটা বিষয়টা আমাদের রেসপন্ডেন্ট কে? আমাদের রেসপন্ডেন্ট সরকার। আমাদের রেসপন্ডেন্ট তো ইউনেস্কো নয়, সরকার আমাদের। আমরা পিপুলের রিপ্রেজেন্টেশন করে সরকার। আমরা তো সরকারকে বলবো, আমরা ইউনেস্কো কেন বলবো? ওখানে গিয়ে আমরা বিদেশের কাছে আমার সরকারের ভাবমূর্তি নষ্ট করবো? যেটা বলছেন যে আমি তো সরকার বিরোধী আন্দোলন করছি না, আমি সুন্দরবন রক্ষার আন্দোলন করছি। এটাকে বুঝতে হবে, এটা ডিস্টিংক্ট করে বুঝতে হবে। তো আমি সরকারকে প্রথমেই তো বললাম, আমরা সরকারকে সহযোগিতা করার জন্য এটা করছি। 5 বছর উন্নয়ন হবে, বিদ্যুৎ পাবে, খুব ভালো হবে, ইন্ডাস্ট্রি হবে। তারপরে 10 বছর পরে বুড়িগঙ্গার মতো 12,000 কোটি টাকা দিয়ে আপনি বুড়িগঙ্গা ঠিক করতে পারবেন? এই যে সরকার একনাকে অনুমোদন করলো 1200 কোটি টাকা, আপনার সিটি কর্পোরেশন দক্ষিণ প্ল্যান করছে 20,000 কোটি টাকা, বিআইডব্লিউটি প্ল্যান করছে 1500 কোটি টাকা। মানে সরকারের উপরে আপনার এত আস্থা, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন যে
অন্তত আমাকে দিয়ে, আমি বঙ্গবন্ধুর কোন আমাকে দিয়ে এটা দেশের না, প্রধানমন্ত্রী এটা হবে করতে হবে। তাহলে সেটা কেন মানছেন না? সেটা আমরা মানবো তখনই যখন আমরা যে কনসার্নগুলি ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্টদের কাছ থেকে জানিয়েছি, সেটার বিজ্ঞান ভিত্তিক উত্তর তারা দিলে। না, শোনেন, আমরা তো এখানে সেগুলি মাননীয় জানিয়েছি সরকারকে। প্রধানমন্ত্রী না, যেটা এখন হলো কি বলছেন, যে বদরুল এইটা তো স্যার বলছো। ইমোশনালি আমরাও এই ধরনের কথা শুনতে চাই, জানতে চাই এবং বুঝতে চাই। আমরা ইমোশনালি ভেরি মাচ উইথ দ্য প্রাইম মিনিস্টার, যে আপনি যে বলছেন উনি তো সুন্দরবনের champion of the heart। হ্যাঁ, উনি যে সুন্দরবনের ক্ষতি চান না, এইটা আমাদের মতো আপনারা যেরকম বিশ্বাস করেন বা হোসেন ভাই যেরকম বিশ্বাস করেন, আমরা তত একইভাবে বিশ্বাস করি। কিন্তু কথা হচ্ছে দৃশ্যমান হতে হবে। তো এখন যদি উনি কোনো জিনিস ভুল বোঝেন বা ওনাকে যদি ভুল বোঝানো হয়, যেমন ধরেন আমি একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরেন কয়লা পানিতে পড়লে যে পানি পরিষ্কার হয়ে যায়, এটা তো প্রধানমন্ত্রী একবার বললেন, মানে পাবলিকলি বললেন যে আমরা শুনেছি যে এটা হয়, কিন্তু কথাটা কিন্তু একেবারে অবৈজ্ঞানিক। চারকোল দিয়ে পানি পরিষ্কার করা যায়, কিন্তু খনিজ কয়লা দিয়ে তো পানি আরো দূষিত হয়। তো এখন কথা হচ্ছে এটা তো প্রাইম মিনিস্টারের ভুল না। প্রধানমন্ত্রীর দায়িত্ব তো প্রধানমন্ত্রী এটা না যে সব একজন কথা রাজনীতিক, বলবেন। উনি তো বিজ্ঞানের জিনিস জানার কথা না ওনাকে। একটি প্রেসিডেন্ট কেনেডি যখন চাঁদের যাওয়ার কথা ঘোষণা করেছিল, না, ওটা যে মাননীয় সেটা- প্রধানমন্ত্রীর সেটা- কথার স্পিরিটটাকে সেটা তো আমার মনে হয় অপব্যক্ত সায়েন্টিস্টরা করা হচ্ছে। তাকে ফিডব্যাক করেছিল। আমাদের এখানে প্রধানমন্ত্রীকে ফিডব্যাক করা যে সমস্ত লোকজন, তাদের দোষ এটা। সুতরাং আমি প্রধানমন্ত্রীর মধ্যে কোনো দোষ খুঁজে পাই না যদি উনি ওই ধরনের কথা বলে থাকেন। এখন কথা হলো যে প্রধানমন্ত্রী বা ওনাকে যে রেফার করা হয় যে উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি এটা করতে পারেন না, এটা তো একটা ইমোশনাল কথা। এই ইমোশনের সাথে আমরা আছি, কিন্তু কথা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে হবে। তো আমি তো বললাম শুধু হোসেন ভাই বললাম শুধু পারদ নিয়ে, মার্কারি নিয়ে কথা বলছি। নট অনলি দ্যাট, আপনি সক্স বলেন, নক্স বলেন, অ্যাশ বলেন, এভরি পয়েন্টে আমরা দেখাতে পারি যে এটা সর্বাধুনিক প্রযুক্তি না। আমি বলছি যে নক্স করার জন্য যে প্রযুক্তি আনা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্টেট অফ আর্ট, হচ্ছে সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন। এটাকে SCR বলে। দিস ইজ দ্য টপ মোস্ট যেটাতে আপনার নাইট্রোজেন অক্সাইডটা করে ফেলবে। এখানে এটা ব্যবহার করা হচ্ছে না। এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে, একজন বিশেষজ্ঞ যার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তিনি বলছেন এটা 28 বছর পুরনো প্রযুক্তি এবং বিদেশে মানে উন্নত বিশ্বে এই প্রযুক্তি কেউ ব্যবহার করে না। পৃথিবীতে এখন সবচেয়ে জিরো এমিশন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে একটা, সেটার নাম হচ্ছে ক্যাম্পাস প্লান্ট, মিসিসিপিতে। যুক্তরাষ্ট্র বলছে ঠিক আছে আমরা এটা বানাবো, এটার কার্বন এমিশন আমরা কন্ট্রোল করব। এই প্রজেক্টের মেয়াদ মানে কমিশনের কথা ছিল আরো 3 বছর আগে, এটা এখনো কমিশন হয়নি। প্রজেক্ট কস্ট ছিল $2 বিলিয়ন, এটা $6 বিলিয়ন ক্রস করেছে। আমাদের মতো গরিব দেশের এই বিলাসিতা করার কোনো কয়লা কখনোই ক্লিন হবে না। ধরেন একটা সমাধান কি, যেমন স্যার বলছেন না, সরকার বলে যে দক্ষিণের লোকজনকে আলো দিতে হবে না, আলো দেওয়ার সেখানে আমাদের উন্নয়নের দরকার আছে, বিদ্যুতের দরকার আছে। আমরা সেটা সরকারকে সুপারিশ করছি। আপনারাই বলছেন যে যে টেকনোলজির কথা বলছেন জিরো ইমিশন হবে, $6 বিলিয়ন দিয়ে একটা পৃথিবীতে প্ল্যান্ট এখনো হয় নাই, আন্ডার কনস্ট্রাকশন। আপনি কি আর ইউ ডিজায়ার টু গো টু দ্যাট পয়েন্ট নাকি? মানে আপনাদের দ্যাট ইজ নট ফিজিবল ফর আওয়ার কান্ট্রি। আপনি আমার বিদ্যুৎ পরিকল্পনা করবেন, অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করব প্রয়োজন। তাহলে কি আমরা রিকমেন্ডেশন দিচ্ছি, আমরা কেন শ্রীলঙ্কার উদাহরণটা দিতে পারি না? শ্রীলঙ্কা থেকে হলো ত্রিঙ্কোমালে, ওইখানে এই ধরনের রামপালের মতো একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা হয়েছিল এনটিপিসির সাথে শ্রীলঙ্কা সরকারের। লাস্ট মোমেন্টে যখন সবকিছু হয়ে গেছে, এদের যে পরিবেশ আন্দোলনকারী এবং বৈজ্ঞানিকদের আপনারা জানেন যেগুলি শুনেন কিছু জিনিস এখন ওই যে বললাম যে আপনি আপনার মতো করে সদাই বলতেছেন, আমি হয়তো আমার মতো করে সদাই বলবো। আমাদের সুপারিশ আছে। হ্যাঁ, কোনটা আমরা একজন দর্শক প্রশ্ন নিয়ে আছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইঞ্জিনিয়ার বেলাল বলছি বাগেরহাট থেকে। জি বলুন। আচ্ছা, আগে বাগেরহাটের মানে মংলা যাওয়ার যে রাস্তাটা, হ্যাঁ, রাস্তার বাম পাশে ছিল রেল লাইন, হ্যাঁ, এবং অনেক জমি ওখানে অ্যাকোয়ার করা ছিল। জি, আমরা অনেকেই জানি যে ওখানে অনেকে টাকা পয়সা নিচে বা অনেকে নেয়নি আর কি। জি, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে মানে ওই আগে যেখানে অ্যাকোয়ার করা ছিল সামনে কিছু হিন্দু বাড়ি পড়া, হিন্দুতে গ্রাম পড়াতে এখন এই রাস্তা রেল লাইনটা হাতের ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাতে ওখানে হচ্ছে কি অমেরা এলপিজি, নাভানা এলপিজি, হ্যান্ডসোল পেপার মিল, আয়ন জুট মিল,
একটা ওখানে মহিষ প্রজনন আরো কেন্দ্র। শিল্প সেখানে গড়ে উঠছে, হ্যাঁ। সেটাই তো বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, এগুলো সবগুলোর মাঝখান দিয়ে চলে যাচ্ছে এবং সবগুলো ইন্ডাস্ট্রি এফেক্টেড হচ্ছে। জি হ্যাঁ, তো একটা ইন্ডাস্ট্রির ক্ষতি করে রেল লাইন মানে জি, হিন্দুত্বের আপনার স্বার্থ প্রশ্নটা কি দেখে- সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, রেল লাইনটা মানে আরেকটু যদি মানে রোডের কাছাকাছি সরায় নেওয়া হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা মনে হয় বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই বিষয় নিয়ে আমরা এর মানে আগেও আমরা এটা আলোচনা করেছি। আমরা একদম আলোচনা শেষের দিকে। আমি ডিজি পাওয়ার সেল আপনার কাছে যে মানে একদম সংক্ষেপে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে মানে আমাদের আপনারা বলছেন যে ইউনেস্কো যা যা চায় আমরা তাই করব, কি কি চেয়েছে এবং আমরা কি কি করতে যাচ্ছেন? যে যেমন প্রথম যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে আপনার এসসিএ যেটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট, সেটা আমরা যত দ্রুত সম্ভব অলরেডি টিউআর তৈরি হয়ে গেছে। উইল গো ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এ রিপুটেড ইন্টারন্যাশনালি রিপুটেড কনসালটেন্ট। আমরা এসসিটা আমরা করব। আমাদের প্লিজ ট্রান্সপারেন্টলি করেন। হ্যাঁ, অবশ্যই ট্রান্সপারেন্টলি হবে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা সিভিল সোসাইটি ইনক্লুডিং আমাদের ভাইরা যারা আছেন তাদের ইনপুটস নেওয়ার জন্য যত স্টেক হোল্ডার কনসালটেশনস আছে, পাবলিক কনসালটেশন, যা যা প্রসেস আছে সব ডেফিনেটলি করবে। একটা রিপুটেড ইন্টারন্যাশনাল কনসালটেন্ট যখন আসবে, হি নোজ দ্য প্রসেস, কিভাবে কি করতে হবে। আই বিলিভ দ্যাট এটা সেটা হবে, আমরা সেটা করব। এবং ড্রেজিং যদি আমাদের করার আগে আমরা প্রপার ইয়ে করব, ট্রান্সপারেন্ট হইতে করব। নট উইথ মংলা পোর্ট, হ্যাঁ। মংলা পোর্ট দিয়ে করবেন না। করব। আপনারা এবং করবেন থার্ড যেটা credible ভাবে। যে রামপাল বাস্তবায়নের ক্ষেত্রে এসির যদি কোনো আউটপুট রামপালের জন্য ইনপুট হিসাবে হয় সেটাও আমরা নিব, সেটা আমরা বলে আসছি। আমরা সেটা উই আর প্লেস বাউন্ড, আমরা সেটা করব। ইন এডিশন টু দ্যাট, এই বদরুদ্দিন স্যার যেটা বললেন, আমরা হয়তো ওই সেই অডি আর ইয়ে বাই 6 বিলিয়নের আমরা ইয়ে নিতে পারবো না, বাট আরো যদি ফার্দার কোনো ইমপ্রুভমেন্ট কিন্তু আমাদের 5 billion হয়ে সামর্থ্যের যাচ্ছে। মধ্যে থাকে আমরা সেটা আপনার করব। project কিন্তু 5 billion হয়ে গেছে। পাবলিকলি আচ্ছা, আপনার মাধ্যমে জনগণকে জি, আশ্বস্ত এই করতে ক্ষেত্রে চাই। আমি একটা জিনিস জানতে, সেটা হচ্ছে আপনারা কি কি করবেন বলেছেন, কিন্তু আমি যতদূর জানি যে ইউনেস্কো আরেকটা বলেছিল যে সুন্দরবনে যে মিষ্টি পানির প্রবাহ বাড়ানোর জন্য দুই দেশের সমন্বিতভাবে যে পানি আনার বিষয়, ভারতের- সেই বিষয়টা নিয়ে সরকারের কোনো মাথা না, ব্যথা সেটা আছে তো কি? আমাদের সেটা মাথা ব্যথা অলরেডি তো বহু আগে মাথার ওষুধ দিচ্ছি আমরা উই হ্যাভ এ না, আপনি যে বললেন যে এটা করবেন, কিন্তু সেখানে তো ছিল না, এটা ভাইটাল একটা পয়েন্ট। না, দ্যাট ইজ অলরেডি অন বোর্ড ইন দ্য প্রসেস। আমরা তো অলরেডি ওয়াটার ট্রিটি আছে, আমরা করছি। আরো ইউনেস্কো রিপোর্টই বলা হচ্ছে সেটা হচ্ছে সেই ওই তো নীতি অনুযায়ী আমরা পানি বিরাট পাচ্ছি না, ইউনেস্কো না পাওয়ার কারণে সেখানে লবণাক্ততা না, বাড়ছে। আমাদের তো ওয়াটার ট্রিটি আছে এবং সেটা শেয়ারিং গুলো আমাদের গত কয়েক বছর ধরে আমরা যেভাবে চুক্তি এসে পাচ্ছি। ইন এডিশন টু দ্যাট অন্যান্য নদীগুলোর ক্ষেত্রে হয়তো আমরা সেই এফোর্ট গুলো আমরা নিব। জি স্যার, জি, শেষের দিকে আছে। আমি শেষের কথাই যে বলি যে আমার কাছে কিন্তু বিভ্রান্তিটা এখনো যায়নি। তার কারণ হোসেন ভাই যেটা এখন বললেন যে সরকার স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করবেন, করার পরে তারপরে দেখা যাবে। তো এখন তাহলে বিষয়টা কি, আমরা কি প্রেস বিজ্ঞপ্তিটাকে তাহলে আমরা বিশ্বাস করব যে এখন কি রামপাল কি তৈরি করা শুরু হয়েছে বা হবে এসিআই এর আগে? যদি তাই হয় তাহলে এসিআই করার দরকার না, আমি তো তাই বললাম যে একটা বিদ্যুৎ তার মানে কেন্দ্র আপনি হতে বললেন যে এসিআই একটা করার আগে বিদ্যুৎ কেন্দ্র হতে যেমন আমরা বলছি এখন পর্যন্ত 2019 সালের জুনে ইফ ইউ গো অ্যাজ পার প্ল্যান 2019 সালের জুনে প্রথম ইউনিট আসবে। আমার এসি কিন্তু তার আগেই চলে আসছে। 1.5 বছরে 18 জমা দিতে হ্যাঁ, হবে। তাই তাহলে না? 1.5 বছর পর্যন্ত আপনারা কনস্ট্রাকশন করবেন না? না, আমি কনস্ট্রাকশন করবো না সেটা বলি না। আমি বলছি যে এর কোনো আউটপুট যদি আমার রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যদি রিফ্লেক্ট করতে হয় আমরা সেটা করব। ওদের ক্ষতির পরিমাণ সেই ক্ষেত্রে বাড়বে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা ধরেন মানে দৃঢ় সিদ্ধান্ত যে আপনারা রামপাল করবেন, আবার আপনারা এসিএ করছেন, এখানে কনফ্লিক্ট অফ না, ইন্টারেস্ট বা এসি কিন্তু প্লিজ এসি ইজ নট মেন্ট ফর রামপাল। Overall হবে, কিন্তু সেইখানে যদি রামপাল উইল বি এ বেনিফিশিয়ারি অ্যাজ ওয়েল। জি আচ্ছা, যদি এমন হয় এসিএ তে দেখা গেল যে একটা রামপাল- নেগেটিভ রেজাল্ট আসলো যে রামপাল এখানে করলে এই ক্ষতি হবে, এখানে করা যাবে না, তখন কি আপনি এটা পুরো বন্ধ করবেন নাকি না তাও করে যাবেন? না, এরকম কিছু আসলে ডেফিনেটলি সরকার সেরকম দেশের স্বার্থে সিদ্ধান্ত নিবে। আমাদের তো অনেক বিদ্যুৎ কেন্দ্র আমরা বন্ধ রাখছি তাহলে না। এখন পর্যন্ত এই 1.5 বছর পর্যন্ত এই কনস্ট্রাকশনটা বন্ধ করে রাখলে খরচটা তো কমে। আপনি এসিএ করে নেন, তারপরে আপনি start আপনি করেন। কেন প্রিজিউম করতেছেন যে এসিতে খারাপ রেজাল্ট আসবে যদি আপনাকে প্রশ্ন করি? আর অন্যদিকে তো তাই না? আপনিও প্রিজিউম করছেন যে এসিএ ভালো তাহলে যাবে আমার সেই অধিকার আছে। উনি দুই যদি পক্ষই নেগেটিভটা করছেন। করে আমার পজিটিভটা করার অধিকার জি, আছে। আমরা একদম তাই না? 1 মিনিট সময় পাবো। ইউনেস্কো আমাদের নিয়ন্ত্রক নয়। ইউনেস্কো সরকার একটা যেরকম- পরামর্শক বডি। ইউনেস্কো স্টেট পার্টিকে অনুরোধ করে কাজ করার জন্য। কাজে আমাদের রেসপন্ডেন্ট হচ্ছে সরকার, আমাদের সার্বভৌম কাস্টোডিয়ান সরকার।
আমরা সরকারকে বারবার ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্টদের অ্যানালাইসিস দেখিয়ে বলছি এই জায়গাগুলিতে আমাদের কনফিউশন এবং শঙ্কা রয়েছে। আমরা অনুরোধ করব, যেহেতু আমরা দেশের জনগণ, আমাদের সরকার জনগণ হিসেবে আমাদেরকে বিন্দুমাত্র মূল্যায়ন করবে এবং ওইগুলির বিজ্ঞান ভিত্তিক জবাব নিশ্চিত করবে। আর 2 নম্বর হচ্ছে, ইউনেস্কো যেহেতু জাতিসংঘ, সব স্টেট পার্টি এটার মধ্যে আছে, তারা যে রিকমেন্ডেশনগুলি দিয়েছে সেটা স্বচ্ছতার সাথে বিজ্ঞান ভিত্তিকভাবে ক্রেডিবলভাবে সরকার করবে। এবং যদি তা করে, আমরা নিশ্চিতভাবে জানি রামপাল বিদ্যুৎ কেন্দ্র শুধু নয়, ওই এলাকাতে যে আনরেগুলেটেড রেকলেস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সেটা কোনোভাবেই সামনের দিকে এগোতে পারে না সুন্দরবন রক্ষা করার জন্য। ধন্যবাদ। জি, মোহাম্মদ হোসেন, অধ্যাপক বদরুল ইমাম এবং শরীফ জামিল, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।